হাই হ্যালো, সবাই কেমন আছো? আর একটা নতুন থিওরি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সেটা হচ্ছে কি না, স্মৃতি। আগে জানবো এসএসসি যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী স্মৃতি অধ্যায়ের কি কি টপিক আমাদের পড়তে হবে। ফার্স্ট, স্মৃতির উপাদান, ফ্যাক্টর অফ মেমোরি। তারপর হচ্ছে স্মৃতি প্রখরতার লক্ষণ, মার্ক অফ গুড মেমোরি, অনুষঙ্গ নিয়ম, ল অফ অ্যাসোসিয়েশন, বিস্মৃতির কারণ, ক্লজ অফ ফরগেটফুলনেস। স্মৃতি কাকে বলে না, স্মৃতি হলো অতীত অভিজ্ঞতায় যে সকল বিষয়ের প্রতিরূপ অবচেতন মনে সংরক্ষিত আছে এবং পরে ওই সংরক্ষিত যে প্রতিরূপগুলো সেই তার যে রূপ, আসল রূপ এবং ক্রমগুলো পরিবর্তন না করে অবিকল আমাদের চেতনায় পুনরুদ্রেক করাকে বলা হয় স্মৃতি। স্মৃতির উপাদান কি কি? স্মৃতির উপাদান হচ্ছে 6টি। কি কি? শিখন, সংরক্ষণ বা ধারণা। আচ্ছা, শিখনকে আবার অভিজ্ঞতা লব্ধও বলা হয় বা অভিজ্ঞতা লাভ বলা হয়। তো শিখন বা অভিজ্ঞতা লাভ, সংরক্ষণ বা ধারণা, পুনরুদ্রেক বা পুনরুত্থাপন বা উৎপাদন, প্রত্যাভিজ্ঞা বা পরিজ্ঞান, স্থানকাল নির্দেশ এবং ব্যক্তির অভিন্নতা। টোটাল হচ্ছে 6টা। তার আগে একটা বলে দিই, 6টা আলোচনা করার আগেই, স্মৃতি সাধারণত 2টি অর্থে ব্যবহৃত হয়। কি কি অর্থে না, প্রথম হচ্ছে সংরক্ষণ অর্থে। সংরক্ষণ করে রাখা মানে কোনো কিছু স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, কোনো প্রতিচ্ছবি, যে যেমন ধরো কোনো একটা কথা বলো, গান বলো, সেগুলো স্মৃতিতে সংরক্ষণ করে রাখা। 2 হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুদ্রেক। পুনরায় তাকে চেতন অবস্থা, সেই অবস্থাতে স্মৃতির পুনরায় তাকে মনে করা। বলছে অভিজ্ঞতার বিষয়গুলি মনে প্রতিরূপের মাধ্যমে সংরক্ষিত থাকে। একদম তো যে বস্তু সেটা তো আর আমাদের মনে থাকে না, সে তার ছবি থাকে। যেমন ধরো গোলাপের ছবি থাকে, গোলাপ ফুল তো আর থাকে না। তো সেটাই বলতে চেয়েছি। আচ্ছা, স্মৃতির যে 6টা উপাদান, সেই 6টা উপাদান কি কি সেটা একটু বলে দিই। 6টা উপাদানে কি কি বলা হয় অ্যাকচুয়ালি। বলছে প্রথম হচ্ছে শিখন। না, কোনো বিষয়ে যখন আমরা শিক্ষা লাভ করি এবং সেই শিক্ষা লাভ করার পরে সেটাকে যখন আমরা পরে স্মরণ করি, যেমন কলেজ লাইফের যে আমরা যে সমস্ত টপিক পড়েছি, শিখেছি, যেমন সেখানে হর্সপার্টসের যে তত্ত্বগুলো ছিল সেইগুলো আমরা শিখেছি, সেইগুলোকে পুনরায় আমরা যখন স্মরণ করব, সেটাই হচ্ছে শিখন। এবং শিখনটা হচ্ছে স্মৃতির প্রথম ধাপ। যদি বলা হয় স্মৃতির প্রথম ধাপকে, তখন শিখন হবে। শিখন ও অভিজ্ঞতা লব্ধ। পরে কি সংরক্ষণ। বলছে সংরক্ষণটা কি হয় না, যে জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করছি তার ছাপগুলো আমাদের মনে সংরক্ষিত হয়ে থাকে, তাকে পুনরায় যখন আমরা স্মরণ করি, সেটাই হচ্ছে সংরক্ষণ। বলছে প্রত্যক্ষ লব্ধ মানে যা কিছু আমরা দেখছি সেগুলো আমাদের অভিজ্ঞতার মাধ্যমে পাই আমরা, সেগুলোর ছাপ বা ছবি আমাদের মনের মধ্যে সংরক্ষিত থাকে এবং যথা সময়ে আমরা যখন চাই সেগুলো সব আমাদের মনে আবার চলে আসে এবং স্মরণ করা সম্ভব হয়। পরের 3 নম্বর কি না, পুনরুদ্রেকে কি করা হয় না, বলছে শুধু অভিজ্ঞতার যে ছাপ বা ধারণা সংরক্ষণ করলেই যে স্মৃতি হয় না, স্মৃতিটা হচ্ছে সেটাকে আবার পুনরায় আমাদের মনে বা চেতনায় উদ্রেক করতে হবে, বলতে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে পুনরুদ্রেক। প্রথম শুধু যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা কোনো ধারণা পেলাম, সেই ধারণাগুলোকে সংরক্ষণ করে স্মৃতিতে যে শুধু থাকবে এমন না, সেটা আবার আমাদের পুনরুদ্রেক করতে হবে আমাদের চেতন মনে। সেটাই হচ্ছে পুনরুদ্রেক বা পুনরুৎপাদন বা পুনরুত্থাপন।
পত্তাভিজ্ঞা। পত্তাভিজ্ঞা কি না, শুধু অতীত অভিজ্ঞতা পুনরুদ্রেক করলেই হবে না, সেখানে অতীত অভিজ্ঞতা বলে চিনে নিতে হবে। বলতে অতীত অভিজ্ঞতা যে সেটাই পত্তাভিজ্ঞা। সহজ কথায় পত্তাভিজ্ঞা কাকে বলে না, যে অতীত অভিজ্ঞতায় যে সমস্ত বিষয়গুলি আমাদের পুনরায় আবার ওইগুলো মনে আসে এবং ওইগুলো যে আমরা আগে দেখেছি বা আগে শুনেছি সেই যে কথা বা সেই যে ছবি, সেটাকেই বলে পত্তাভিজ্ঞা। পরে কি স্থান কাল পাত্র নির্দেশ। স্থান কাল নির্দেশ কীরকম না, ধরো আমরা কোনো একটা স্মরণক্রিয়াটা নির্ভুল হবে তখনই যদি ঘটনা বা কাল নির্দেশ করা সম্ভব হয়। যেমন এখন যদি বলি আগ্রা আর তাজমহল দুটোই পাশাপাশি থাকে, দুটোই আমরা দেখেছি, নির্ভুলভাবে আমরা তখনই বলবো যদি দুটো একসঙ্গে থাকে। তো এটাই বলছে ব্যক্তিত্বের অভিন্নতা। ব্যক্তিত্বের অভিন্নতা কি না, স্মরণ আমাদের বা স্মৃতি আমাদের ব্যক্তিত্ব অভিন্নতার ওপর নির্ভর করে, বোধের ওপর নির্ভর করে। এই বোধ যদি না থাকে তাহলে কিন্তু স্মরণ হবে না। কারণ ব্যক্তিত্ব অভিন্নতা বলতে ব্যক্তি বিশেষে সমস্ত কিছু আলাদা আলাদা হয়। সময়ের ব্যবধান থাকলে পূর্বে ধরো আমি যে ব্যক্তিকে দেখেছি সে পরবর্তীকালে অন্য ধরনের, বা ধর এই যে আমি যে যখন 9-10-এ পড়ছিলাম তখন যে আমার বন্ধুবান্ধবী বা ছিল তারা যে ধরনের দেখতে ছিল, বর্তমান নিশ্চয়ই এখন আর থাকবে না। তো সেটাই হচ্ছে ব্যক্তিত্বের যে অভিজ্ঞতা বলো, ব্যক্তিত্বের অভিন্নতা বলো, একই। স্মৃতির বিষয়গুলি এই 6টা মোটামুটি আলোচনা করে দিলাম। তারপরে বলছি যে মিল কি বলেছেন। স্মৃতির বিষয়গুলি মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীতে কম্পনের মাধ্যমে সংরক্ষিত থাকে। স্মৃতির বিষয়গুলি মস্তিষ্কে স্নায়ুমণ্ডলীতে কম্পনের মাধ্যমে সংরক্ষিত থাকে, তাকে মিল বলে, এই কথাটা মিল বলেছেন। স্মৃতির বিষয়গুলি সংরক্ষণের ক্ষেত্রে ফ্রয়েডের মত হলো যে স্মৃতির বিষয়গুলো অবচেতন মনে সংরক্ষিত থাকে। স্মৃতির বিষয়গুলো অবচেতন মনে সংরক্ষিত থাকে। এর জন্যই বলা হয় অবচেতন মনের প্রমাণ কিসের দ্বারা আমরা পাই, স্মৃতির দ্বারা। স্মৃতির পুনরুদ্রেক ঘটনাটি ঘটে অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে। স্মৃতির সংরক্ষণের শর্তগুলি কি? মনোযোগ, আগ্রহ এবং অনুরাগ। স্মৃতির পুনরুদ্রেকের শর্তগুলি কি? অভিভাবন এবং অনুষঙ্গ নীতি উভয়। বলছে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্মৃতির পুনরুদ্রেক ঘটে। এবার অভিভাবন প্রক্রিয়া কাকে বলে না, যে প্রক্রিয়ার দ্বারা আমরা একটি প্রতিরূপ অপর একটি প্রতিরূপকে পুনরুদ্রেক বা পুনরুৎপাদিত করতে পারি। মানে একটা প্রতিরূপ অপর একটি প্রতিরূপকে জাগিয়ে তোলে। কোনো একটা হঠাৎ ঘটনা, যেমন স্থান দেখে যে কোনো কিছু ঘটনা মনে পড়ে যাওয়া, বা কোনো জিনিস দেখে বা পুরনো কোনো বস্তু দেখে তার স্মৃতি মানে বর্তমান দেখে সেই বস্তুটাকে বর্তমানে দেখে সেই অতীতের স্মৃতি মনে রাখা বা মনে পড়া, এগুলো। অবচেতন মনে সংরক্ষিত অনুষঙ্গবদ্ধ প্রতিরূপকে চেতন মনে তুলে আনার প্রক্রিয়া। মানে অ্যাকচুয়ালি যে অতীতের যে জিনিসগুলো সেগুলো আমাদের মনে তুলে আনে কে না, অভিভাবন প্রক্রিয়াটা তুলে আনে। স্মৃতির ক্ষেত্রে অনুষঙ্গ নীতি কি না, অভিজ্ঞতার প্রতিরূপগুলি অবচেতন মনে যে নিয়মের ফলে পরস্পরের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়। বলছে অভিজ্ঞতার প্রতিরূপগুলি অবচেতন মনে যে নিয়মের ফলে পরস্পর সম্বন্ধ যুক্ত হয় তাকে বলা হয় অনুষঙ্গ নীতি। অনুষঙ্গ নীতি আবার 3 প্রকারের হয়। এক হচ্ছে নৈকট্য বা সান্নিধ্য, তারপর হচ্ছে সাদৃশ্য এবং বৈপরীত্য। অনুষঙ্গ নিয়ম। সান্নিধ্য নিয়ম কি না, যে নিয়মে দুটি প্রতিরূপের মধ্যে স্থান ও কালের সান্নিধ্য বা নৈকট্য জনিত সম্বন্ধ থাকে। যেমন না, যদি বলা হয় দীঘা সমুদ্র সৈকত, দীঘা বললেই তার সমুদ্রের কথাটা মনে আসবে, এটা স্থান আর দুটো একসঙ্গে। আবার একটা বলা হয় কমলালেবু কথা বললেই মিষ্টি স্বাদ এবং গন্ধের প্রতিরূপটা যে মনে পড়ে। হ্যামলেটের যে প্রতিরূপ শেক্সপিয়ারের প্রতিরূপটা মনে করায়। এইগুলো
সান্নিধ্যটা আবার দুই ধরনের হয়। সান্নিধ্য অনুষঙ্গের দুটি রূপ কি না, একটি হচ্ছে স্থানগত আর একটি হচ্ছে কালগত। আর একটা হচ্ছে কালগত। স্থানগত যেটা হলো সেটা হাওড়ার ব্রিজ ও হাওড়া স্টেশন দুটো, আগ্রা এবং তাজমহল। কালগত যেটা নৈকট্য বা সান্নিধ্য অনুষঙ্গ হচ্ছে বিদ্যুতের চমক ও বজ্রধ্বনি বা বিদ্যুতের যে আলো, বিদ্যুৎ চমকালে যে আলো হয় সেটা। সাদৃশ্যমূলক অনুষঙ্গ নিয়ম কি না, দুই বা ততোধিক বস্তু বা ব্যক্তির মধ্যে আকারগত এবং প্রকৃতিগত সাদৃশ্য থাকে, সেখানে একটি প্রতিরূপ দেখলে অপর একটি প্রতিরূপের কথা মনে পড়ে। সাদৃশ্যের কথা হচ্ছে একটা দেখলে আর একটার কথা মনে পড়বে। আর সান্নিধ্য কথার অর্থ হচ্ছে না একটা আর অপরটা যে সেটাও প্রতিরূপটা মনে করায়। কীরকম না, বন্ধুর দাবি সেটা হচ্ছে সাদৃশ্য অনুষঙ্গের মধ্যে পড়ে। এটা ছাড়াও আরও একটা হচ্ছে দুটো যমজ বোনের কথা। দুইজন যমজ যে বোন, তাদের একজনকে দেখলে অপরজনের কথা মনে পড়ে। এটা হচ্ছে সাদৃশ্য অনুষঙ্গ নিয়ম। বৈসাদৃশ্য বা হচ্ছে বৈপরত্য অনুষঙ্গ নিয়ম কি না, যেখানে দুটি বিষয়ের মধ্যে বৈপরত্য থাকলেও একটি অপরটিকে জাগিয়ে তোলে। দুটোর মধ্যে বৈপরত্য আছে, যেমন দিন আর রাত্রি, কিন্তু দিনের কথা মনে করলে রাত্রের কথা আসবেই। এবং সেরকম হচ্ছে ভালো মন্দ, সুখ দুঃখ, এগুলো হচ্ছে বৈপরত্যের কথা বলেছেন। হ্যামিল্টন মনোবিজ্ঞানীদের মতে অনুষঙ্গ নিয়ম একটি সমগ্রীকরণ সম্বন্ধীয় নীতি বা সমগ্রীকরণ নীতি। এইখানে তিনটি নিয়ম থাকে, এখানে সূত্র তিনটি থাকে। আচ্ছা, ওগুলোতে এতটাও যাচ্ছি না, এগুলো থেকে এতটাও আসবে না। এবার বলি স্মৃতির প্রসর কাকে বলে না, কোনো ব্যক্তি একই সঙ্গে কতগুলি বিষয় শোনার পর সে কতগুলি বিষয় মনে রাখতে পারছে। মানে কথাটার অর্থ হচ্ছে, যেমন ধরো আমি স্মৃতি অধ্যায়টা পড়লাম, সেই স্মৃতি অধ্যায়ের অনেক জিনিস আমি পড়ছি, সেখান থেকে কতগুলো আমার মনে থাকছে। একমাত্র দেখে বা শুনে যতগুলি শব্দ বা সংখ্যা আমাদের মনে থাকে এবং নির্ভুলভাবে পুনরুদ্রেক করতে পারি, সেটাই হচ্ছে স্মৃতির প্রসর বলা হয়েছে। এরপরে বলি যে জেমসের মতে নৈকট্য সম্বন্ধীয় নীতি হলো মূলনীতি, আর পেনসারের মতে সাদৃশ্য নীতি, মানে স্মৃতির ক্ষেত্রে এগুলো সাদৃশ্য সম্বন্ধীয় যে নীতি সেটাই হচ্ছে মূলনীতি। সাধারণ স্মৃতি এবং বিশেষ স্মৃতি, মানে স্মৃতিকে দুই ভাগে ভাগ করেছেন কে না, দুই ভাগে ভাগ করেছেন স্টাউট। কি না, সাধারণ স্মৃতি এবং বিশেষ স্মৃতি। সাধারণ স্মৃতি কাকে বলে না, যে স্মৃতি সকল প্রকার শিখনের ক্ষেত্রে সাহায্য করে তাকে বলা হয় সাধারণ স্মৃতি। আর বিশেষ স্মৃতি কাকে বলে না, যে বিশেষ ক্ষেত্রে সাহায্য করে, বিশেষ ক্ষেত্রে বিষয়ের শিখনের ক্ষেত্রে সাহায্য করে, তাকে বলা হয় বিশেষ স্মৃতি। অপ্রাসঙ্গিক বিষয়ের পুনরুত্থাপন বা উৎপাদন করতে পারে, সেটা কি না, অপ্রাসঙ্গিক বিষয়ের উৎপাদন করতে পারা ভালো স্মৃতির লক্ষণ নয়। আচ্ছা, ভালো স্মৃতির আগে লক্ষণগুলো বলে দিই। বা উত্তম স্মৃতি যদি বলে, উত্তম স্মৃতির লক্ষণ বলো, স্মৃতির প্রখরতার লক্ষণ বলো, এগুলো সবই একই। লক্ষণগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে স্বল্প সময়ে কোনো কিছু বিষয় আয়ত্ত করা, মানে কোনো কম সময়ের মধ্যে বিষয়গুলোকে আয়ত্ত করে নেওয়া, এটা হচ্ছে ভালো স্মৃতির লক্ষণ। তারপরে কি না, স্মৃতির দীর্ঘস্থায়িত্ব কথার অর্থ হচ্ছে একটা জিনিস আমি মনে রাখার পর সেটা কতদিন ধরে সেটা মনে রাখতে পারছি, এটা হচ্ছে স্মৃতির দীর্ঘস্থায়িত্ব। তারপরে বলছে দ্রুত এবং যথাযথভাবে পুনরুদ্রেক করা, মানে
আমি যে মনে রেখেছি সেটা দ্রুত বলতে পারবো এবং সেটা যে ভাবে সেইভাবেই আমি বলতে পারবো, সেখানে কোনো কিছু যেন ভুলভ্রান্তি না হয়। 4 নম্বর বলছি স্মৃতির কার্যকারিতা বা প্রাসঙ্গিক বিষয়ে পুনরুৎপাদন করতে পারা। প্রাসঙ্গিক বিষয়ে উৎপাদন করতে পারাটাই হচ্ছে স্মৃতির লক্ষণ। এখানে দেওয়া হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ে পুনরুৎপাদন করতে পারা হচ্ছে ভালো স্মৃতির লক্ষণ নয়। হচ্ছে বিস্মৃতি কাকে বলে না, বিস্মৃতি হলো অবচেতন মনে সংরক্ষিত বিষয়গুলিকে যথাযথভাবে পুনরুদ্রেক করতে না পারা। মানে আমি যে জিনিসটা যতটা জানি সেটাকে ততটাভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা সুন্দরভাবে বলতে পারছি না, তো এটাই হচ্ছে কি না বিস্মৃতি। বিস্মৃতিকে আশীর্বাদ বলা হয় কেন না, বলা হয় কারণ শোক দুঃখ তিক্ত অভিজ্ঞতাকে ভুলে যাই আমরা এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারি বা সুস্থভাবে জীবনযাপন করতে পারি বলেই বলা হয় বিস্মৃতি হচ্ছে আশীর্বাদ। স্মৃতির 6টা উপাদান বলে দিয়েছি, 6টা আবার বলে দিই। শিখন, সংরক্ষণ বা ধারণা, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, স্থানকাল নির্দেশ এবং ব্যক্তির অভিন্নতা। বিস্মৃতির কারণ হিসাবে পশ্চাদমুখী বাধা হলো কি না, দুটি শিক্ষণীয় বিষয়ের মধ্যে যদি আকারগত মিল থাকে তার পেছনের বিষয়টিকে কিছুটা ভুলিয়ে দেয়, সেটাই হচ্ছে কি না পশ্চাদমুখী বাধা। তার আগে বলি বিস্মৃতি, এরপরেই বলছি যে বিস্মৃতির কারণ কি, বিস্মৃতি কি কারণে ঘটে, সেটা হচ্ছে পর্যালোচনার অভাবে ঘটে, এই পশ্চাদমুখী বাধার জন্য হয়, আঘাতের জন্য হয়, অবদমনের জন্য হয়, আবেগজনিত বাধার কারণে হয়, দৈহিক অসুস্থতার জন্য হয়, বা অনুষঙ্গ নীতি ও অভিভাবনের যে অভাব তার জন্য হতে পারে, স্মৃতিপোষ্যর হতে পারে, বলছে কম সময় ধরে সমস্ত জিনিস মনে রাখতে পারা বা মনে থাকে না, এই যে জিনিসগুলো, এর ফলে বিস্মৃতি ঘটে। অবদমনকে বিস্মৃতির কারণ কে বলেছেন? অবদমনকে বিস্মৃতির কারণ ফ্রয়েড বলেছেন। বিস্মৃতির ক্ষেত্রে অভিভাবন প্রক্রিয়াটা মানে প্রচুর কাজ করে। এই অভিভাবন প্রক্রিয়ার ফলেই আমরা কিন্তু মানে যখন আমাদের ঠিকঠাকভাবে হচ্ছে না তখনই হচ্ছে আমরা অনেক জিনিস ভুলে যাই। অভিভাবন প্রক্রিয়াটা কি না, যার মাধ্যমে একটা প্রতিরূপ অন্য একটি প্রতিরূপকে পুনরুদ্রেক এবং উৎপাদিত করে। কীরকম না, বলছে গীতাঞ্জলি নামটি শুনলেই আমাদের কার কথা মনে পড়ে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে বা নোবেল প্রাইজের কথা মনে পড়ে। এই যে প্রথমটা মধ্যে অনুষঙ্গ স্থাপিত হচ্ছে, প্রথমটি দ্বিতীয়টির প্রতিরূপকে অবচেতন মনের স্তর থেকে চেতন মনের স্তরে টেনে আনে, এটাই হচ্ছে অভিভাবন প্রক্রিয়া। স্মৃতির প্রতিরূপ কাকে বলে? স্মৃতির প্রতিরূপ হলো স্মরণ ক্রিয়ার ফলে মনের পর্দায় যে প্রতিরূপ প্রতিভাসিত হয়। স্মরণ ক্রিয়ার ফলে মনের পর্দায় যে প্রতিরূপ প্রতিভাসিত হয় তাই হচ্ছে স্মৃতির প্রতিরূপ। স্মৃতি সংরক্ষণের শর্ত কি না, মনোযোগ আগ্রহ আর হচ্ছে অনুরাগ শর্ত ছিল, 3টি শর্ত ছিল। আচ্ছা, বিস্মৃতির কারণগুলো এখানে দিয়ে রেখেছি, দেখে নিও। স্মৃতির প্রখরতা বলেও দিয়েছি আমি। ঠিক আছে, আর কি আছে একটু দেখে নেই, তাহলে তোমাদের আমি বলতে পারবো। আর আচ্ছা, উইলিয়াম জেমসেরও কথা বলে দিয়েছি, যেখানে হচ্ছে সাদৃশ্য যে অনুষঙ্গ নিয়ম হচ্ছে মূল নিয়ম, এই নিয়মের সাহায্যে সাদৃশ্য অনুষঙ্গ নিয়মটি ব্যাখ্যা করা যেতে পারে। মোটামুটি এই হচ্ছে টোটাল হচ্ছে মনোবিদ্যা আর হচ্ছে স্মৃতি এবং বিস্মৃতি টপিকের যা অংশ ছিল সেটা বলে দিয়েছি। তো থ্যাংক ইউ। না, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে টিচেনারের মতে কি না, বৈপরত্য বা হচ্ছে বৈসাদৃশ্য অনুষঙ্গ নিয়ম, সাদৃশ্য অনুষঙ্গ নিয়মের প্রকারভেদ বলেছেন। টিচেনার বলেছেন যে
বৈসাদৃশ্য হচ্ছে বৈসাদৃশ্য অনুষঙ্গ নিয়ম হচ্ছে সাদৃশ্য অনুষঙ্গ নিয়মের প্রকারভেদ। এটা টিচেনার বলেছেন। আচ্ছা, যদি বলা হয় বিস্তৃতির বিষয়গুলো মানে কোথায় থাকে, বিস্তৃতির বিষয়গুলি কোথায় থাকে, সেটা হচ্ছে নির্গান মনে থাকে। বিস্তৃতির বিষয়গুলো নির্গান মনে থাকে। আর বিস্তৃতিকে নির্গান মনের ইচ্ছা, বিস্তৃতিকে নির্গান মনের ইচ্ছা কে বলেছেন? না, এটা ফ্রয়েড বলেছেন। ফ্রয়েড বলেছেন যে বিস্তৃতি হচ্ছে কি না, অবদমনকে বিস্তৃতির কারণ বলা হয়, আবার বিস্তৃতিকে নির্গান মনের ইচ্ছাও বলেছেন। ফ্রয়েড বলেছেন এগুলো। ঠিক আছে।